বাংলাদেশের ভালো যদি চান, বাংলাদেশের ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে চান, তাহলে এই নির্বাচনে ভোট দিবেন না। এটা একটা সাজানো নির্বাচন। এখানে রেজাল্ট কি হবে তারা অলরেডি নির্ধার করে বসে আছে। কত শতাংশ ভোট হবে সেটাও তারা আগের থেকেই নির্বাচন কমিশন বলে দিচ্ছে। এটা সম্পূর্ণ একটা নাটক। এই নির্বাচনে ভোট দিয়ে কোনো লাভ নেই। আসলে আমরা ঐক্যবদ্ধ হই যে এই সাজানো নির্বাচন আমরা মানব না। গায়ের জোরের একতফা সংস্কার আমরা মানব না। বাংলাদেশের ভালো চাই, বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। সেটাই যদি আপনারা চান, আমার অনুরোধ আপনাদের প্রতি যে এই নির্বাচনে ভোট দিবেন না, দিতে যাবেন না, কোনো লাভ হবে না। কয়েকদিন পরে আমাদের দেশে একটি সাজানো নির্বাচন আছে, তার সাথে আছে একটা গণভোট। আমি জানি আপনারা সবাই ভীষণ বিরক্ত। এই গত 1.5 বছরে যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি গেছে, কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি পড়ে গেছে, কোনো গণতন্ত্র নেই, আপনাদের ভয় থাকতে হয়েছে। আপনারা সবাই বিরক্ত, ভোট দিতে চান যে যেভাবেই হোক এই সরকার চলে যাক। তবে এই সরকার কিন্তু নির্বাচনের পরে আর থাকছে না। আপনারা ভোট দেন কি না দেন, এই সরকার এমনিও যাচ্ছে, অমনিও যাচ্ছে। তবে এই নির্বাচনটি হচ্ছে একটি সাজানো নির্বাচন। এখানে আমাদের দেশের অর্ধেক দলদেরকে বাদ দেওয়া হয়েছে। শুধু আওয়ামী লীগ তো না, যত স্বাধীনতার সপক্ষের দল তাদেরকে বাদ দেওয়া হয়েছে, যত প্রগতিশীল দল তাদেরকে বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র বিএনপি জামাতকে ক্ষমতায় বসানোর জন্য এই নির্বাচন হচ্ছে। যেই জামাত আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা আমাদের দেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য। আমি জানি আপনারা আরো বিরক্ত রাজনৈতিক সংকটের উপর। আপনারা সংস্কার চান, তবে সংস্কার কিন্তু গায়ের জোরে একতফা করলে টিকে না, ঠিক হয় না। এইটা আমাদের 75-এর পর যারা সামরিক শাসন করেছেন তারাও চেষ্টা করেছে, ঠিক সেই গণভোট করে সংস্কার করে রাজনৈতিক উন্নয়ন আনতে। তাতে কি হয়েছে? তাতে আমাদের গণতন্ত্র আরো দুর্বল হয়েছে। এই গণভোটে পর আমাদের গণতন্ত্র আবারও দুর্বল হয়ে যাবে। রাজনৈতিক সংকট, সংঘর্ষ আবার ফিরে আসবে। আজ হোক কাল হোক আবারও আন্দোলন হবে, আবারও এরকম পরিস্থিতি ফিরে আসবে। গণতন্ত্রের উন্নয়ন হতে সময় লাগে। আমি জানি আপনারা মনে করছেন যে অনেক বছর হয়ে গেছে, তবে আমাদের দেশ কিন্তু এখনো একটি নতুন দেশ, মাত্র 50 বছর বয়স। গণতন্ত্রকে আরো সময় দিতে হবে। আর সংস্কার করতে হলে সকল মানুষ ভোট নিতে হবে, একতফা করলে হবে না। সকল দলকে মতামত নিতে হবে, একতফা করলে হবে না। তাতে আমাদের দেশের গণতন্ত্রের, রাজনীতির কোনো উন্নয়ন হবে না। তাই আমার অনুরোধ আপনাদের প্রতি, আওয়ামী লীগকে সমর্থন করেন কি না করেন, আপনারা জানেন যে গত 1.5 বছর ধরে এই অবৈধ ইউনূস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। গত 1.5 বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে। গত 1.5 বছরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই। যত জঙ্গিদেরকে আমাদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল, তাদেরকে তারা জেল থেকে
ছেড়ে দিয়েছে। স্বাধীনতার চেতনা তারা চেষ্টা করে মুছে ফেলছে, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলছে। তারা বঙ্গবন্ধু বাসা, যেই বাসা, সেই ঐতিহাসিক 32 নম্বর বাসা, যেখান থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা হয়, সেই বাসাকে তারা ধ্বংস করে ফেলেছে। আর সবশেষে তারা এখন জামাতি রাজাকারদের হাতে দেশটাকে তুলে ধরার চেষ্টা করছে। এখন রাজাকাররাই ক্ষমতায়। এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলায়, মিথ্যা মামলায় গায়ের জোরে সাজা দিতে। তাতে কোনো লাভ হবে না। তবে আমাদের দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দেশটাকে রক্ষা করতে হবে। আপনারা যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের হয়ে আসতে চান, আপনারা যদি চান যে বাংলাদেশ আবার সেই উচ্চ অর্থনীতিতে পরিণত হতে থাকুক, আপনারা যদি চান যে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকে, বাংলাদেশে জঙ্গিবাদ না থাকে, বাংলাদেশে রাজাকাররা যাতে ক্ষমতায় ফিরে না আসে, যাতে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা যাতে মুছে না ফেলা হয়, তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে। আপনারা জানেন 13ই তারিখ, আগামী পরশুদিন আমরা ডেকেছি ঢাকা অবরোধ। ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে। আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ, এরা গায়ের জোরে চেষ্টা করছে, তবে আপনারা কেউ কাজে যাবেন না। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না। দোকানপাট, বাস, রিক্সা সব বন্ধ রাখবেন। এরা গায়ের জোরে চেষ্টা করছে দমন করতে, তবে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যদি বাসায় থাকেন, এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না। দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ। আপনারা যদি না চান যে রাজাকারদের হাতে দেশ চলে যাক, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক, বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা ভালোবাসি, সেটা শেষ হয়ে যাক, তাহলে এখনই সময়। এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই, এদেরকে ভয় পাওয়ার কিছু নাই। আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষে যে এই সরকারটি অবৈধ, সম্পূর্ণভাবে অবৈধ। তারা, এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে, আপনাদের ভাইদেরকে হত্যা করেছে। তাদের কোনো বিচার করতে দেয়নি। আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না। এই সরকারকে আমরা সরাবো। এই সরকার আর বেশি দিন টিকবে না। বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করব। ৭১-এর আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি। এই আন্দোলনও আমরা সফল হব। আপনাদের সবাই সহযোগিতা চাই। আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য। তাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি,
তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমরা যদি দেখি, আমরা আগামী 2 মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি। এই দেশটি গত 16 বছর যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, যেই স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে, সেই স্বৈরাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি। কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের আইন শৃঙ্খলা ভেঙে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, কিভাবে দেশের প্রাকৃতিক অবস্থাগুলোকে, নদী নালা খাল বিল বন জঙ্গলকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের কৃষি, যেটাই বলি না কেন, সব কিছুকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ। এখন একটি রাজনৈতিক দল হিসাবে এবং এই মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি, বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা। দেশের মানুষ যখন বিএনপিকে দেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেবে। প্রিয় ভাই বোনেরা, যেদিন স্বৈরাচার পালিয়ে যায়, আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন, ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা, অথবা আমরা জাতীয় সরকারে যাব কিনা। তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন। আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব, আমরা জনগণের কাছে যাব, আমরা জনগণ যে সিদ্ধান্ত দিবে তাই আমরা মাথা